কিন্তু ওরা তাহলে উড়াই আছে আমি সাফ করি আমি থাকি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাইদ হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান সরকারি মাধবদী ডিগ্রি কলেজ। আমি বিগত দিনের ধারাবাহিকতায় আজকে তোমাদের অষ্টম অধ্যায়ে অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে পর্যায়বৃত্ত গতি থেকে ধারাবাহিক আলোচনা করব। গতদিন আমি এই বিষয়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় এই অধ্যায়ে যে সরল স্থলিত স্পন্দন গতি সম্পন্ন কণার কিছু লেখচিত্র রয়েছে, সেই লেখচিত্র সম্পর্কে আলোচনা। চলো আমরা আলোচনায় চলে যাই। আমি গত ক্লাসে স্থিতিশক্তি এবং গতিশক্তি নিয়ে আলোচনা করেছিলাম। এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি একটি সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কোন কণার যে বিভব শক্তি, সেটা এর সরণের উপর নির্ভরশীল, আবার গতিশক্তি কিন্তু সরণের উপর নির্ভরশীল। এখানে সরণ বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো, এটাকে বিস্তার বলা হয়। এটা বি বিন্দু, এটা সি। আর যদি কণাটা কোনো এক সময় এখানে থাকে, এটা ডি। দেখো, কণাটা যখন সি অবস্থায় থাকে তখন এর বেগ ভ্যালু শূন্য হয়ে যায়। এরকম একটা অবস্থাকে বলা হয় এর বিস্তার। এবং কণাটা যখন ডি অবস্থায় থাকে, অর্থাৎ গতিপথে কোথাও এরকম দোলায়মান অবস্থায় থাকে, তখন মধ্যে কোথাও একটা বিন্দুর অবস্থান, যেটা ডি, সাম্যাবস্থা থেকে এই দূরত্বকে বলা হয় সরণ। আমরা জানি এটা হচ্ছে বিস্তার এবং এক্সটা হচ্ছে সরণ। তো আমরা দেখতে পাচ্ছি বিভব শক্তি সরণের উপর নির্ভরশীল, আবার গতি শক্তি সরণের উপর নির্ভরশীল। এই জন্য আমরা একটি সরণের আজকে গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা সরল সময় লেখচিত্র নিয়ে আজকে আলোচনা করব, এটা আমাদের আলোচ্য বিষয়। আমরা জানি x = sin ওমেগা t। আবার আমরা জানি ওমেগা সমান 2π/t। এখানে t হচ্ছে cos π। আমরা সরল
সরলদোলকের পর্যায়কালকে সমান 4টি ভাগে ভাগ করব। একটি সরলদোলক সি অবস্থান থেকে এই প্রান্তে গিয়ে আবার সি বিন্দুতে ফিরে যায়, তার এই স্বাভাবিক অবস্থা থেকে যখন দোলন সীমার শেষ পর্যায়ে গিয়ে আবার সেই স্বাভাবিক সেই সি বিন্দু যেখান থেকে দোল শুরু হয়েছিল আদি অবস্থায় ফিরে যায়, তখন থেকে একটা পর্যায়কাল বলে ধরে নেওয়া হয়। একটা পর্যায়কালকে আমরা 4 ভাগে ভাগ করব। এখানে 0, 3/4, 3/2, 3/4। আমরা এই পর্যায়কালকে আমরা সমান 4টি ভাগে ভাগ করে দিচ্ছি। এক একটি ভাগ 3/4 অনুপাতে বিভক্ত হবে। অর্থাৎ সরলদোলক যখন এখান থেকে এখানে যায় তখন 3/4, আবার যখন এই প্রান্তে আসে 3/4, এই প্রান্তে 3/4, আবার যখন এতটুকু যায় আবার 3/4। এরকম 4টে 3/4 মিলে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয়। এটাকে পর্যায়কাল বলা হয়। আর আমি এই যে সময়টা, এই সময়টাকে পর্যায়কালের নিরিখে বিভক্ত করেছি। এই সময়টাকে পর্যায়কালের নিরিখে বিভক্ত করেছি, অর্থাৎ সমান 4টি ভাগে ভাগ করেছি। এক একটি ভাগে 3/4, এখানে একটি 3/4, দুটি, তিনটি, 4টে 3/4, 4টে 3/4 হবে একটি দোলন। মানে আরেকটু বিস্তারিত বলা চেষ্টা করি। এটা আমরা বিজেপি বাংলায় এ থেকে এ পেলে, এ থেকে এ পেলে লাগবে 3/2। তাহলে সি থেকে, দেখো সি থেকে যদি এ পে যেতে হয় তাহলে দোলনকালের অর্ধেক সময় লাগে, অর্থাৎ 3/2। আবার যদি সি থেকে বি তে যেতে হয় সময় লাগে এখান থেকে, অর্থাৎ এক প্রান্ত থেকে সাম অবস্থায় আসতে দোলকের পর্যায়কালের 1/4 সময় লাগে। এরকম আমরা 1/4 সময় নিয়ে গ্রাফ করার চেষ্টা করছি। তবে এই সমীকরণে যদি আমরা 0 বসাই, এই 0 মান, তাহলে sin 0 এর মান 0, অতএব এখানে x এর মান 0 আসবে। যদি আমরা এখানে t/4 বসাই, t/4, এখানে আমরা t/4 বসাবো, এই দেখো t কেটে যায়, π/2 হয়, sin 90 এর মান কিন্তু 1, sin 90 এর মান কিন্তু হ্যাঁ। তাহলে এখানে a আসছে, লক্ষ্য করো। যদি আমরা ছোটটির স্থলে বড় t/4 বসাই, অর্থাৎ পর্যায়কালের 1/4 সময় বসাই, তাহলে দেখা যাবে যে t কেটে যাবে, 2 আর 4 কেটে গেলে π/2, sin 90 এর মান 1, সেক্ষেত্রে a হচ্ছে x। আবার আমরা যদি t/2 বসাই এখানে, এইটা 2 কেটে গেল, t কেটে গেল, sin 180 মান কিন্তু 0, তাই না? এরপর যদি আমরা 3t/4 বসাই, তাহলে sin 270, এখানে sin 270 এর মান কিন্তু মাইনাস, আমরা দেখতে পাচ্ছি t কেটে যাবে, 2 আর 4 কেটে গেলে 3π/2 হচ্ছে 270 ডিগ্রি মান -1, সেক্ষেত্রে -a হচ্ছে। আর যদি আমরা এখানে t বসাই, তাহলে t কেটে গেলে sin 360 মান 0। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা যদি এরকম t/4 অনুপাতে করি, তাহলে এই t এর নির্দিষ্ট মানের জন্য x এর এই মানগুলো পাওয়া যায়, অর্থাৎ সরণ পাওয়া যায়, যা বিস্তারের একটি অংশ। এখন এই ডাটা নিয়ে আমরা যদি গ্রাফ অঙ্কন করি, তাহলে আমরা সরণ সময় লেখচিত্র সম্পর্কে ধারণা পাব। আমি নিচে লেখতে আঁকার চেষ্টা করছি। দেখো আমি এখানে কতগুলো ভাগ করছি, t/2, 3t/4, আর এখানে 3। এখন এই বিন্দুটাকে আমি 0 বিন্দু ধরেছি, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা y অক্ষ। তো আমরা এখানে লেখচিত্র থেকে দেখতে পাই, বা আমাদের এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এখন যখন এই প্রান্ত থেকে মাঝে আসছে তখন বিস্তার দোলন সীমার ডান পাশে সম্পন্ন হচ্ছে, যখন বামে যাবে তখন দোলন সীমার বাম পাশে, সাম্যাবস্থার বাম পাশেও দোল হতে পারে,
সাম্যাবস্থার ডান পাশেও দৌড় হতে পারে। তাহলে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের উপরের দিকে বা নিচের দিকে দুই দিকে বরাদ্দ নেওয়া হয়েছে। এক্স এর মানটা শুধু একই দিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে সময়ের মানটা, সরি সময় কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য সময়ের মানটা শুধুমাত্র এক্স অক্ষের দিকে আমরা নিয়েছি, এটা এক্স অক্ষের দিকে পাওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর যে সরণ তার সাম্যাবস্থা ডান দিকে হতে পারে, আবার সাম্যাবস্থা বাম দিকে হতে পারে। এই জন্য ও অক্ষের উপরের দিকে বা নিচের দিকে দুই দিকেই কিন্তু সরণের মান পাওয়া যেতে পারে। এখন দেখো আমরা এই যে লাইনটা নিয়েছি, এখানে দেখো a/2, এটা a, এটা হচ্ছে -a/2। অ্যাকচুয়ালি আমাদের গ্রাফে a/2 কোনো স্থান কিন্তু আসে না, আমরা ডাটাটা এমন ভাবে নিয়েছি যে a/2 আসার দরকার হয় না, কিন্তু আমরা যে কোনো ডাটা নিয়ে বললেই কিন্তু এটা পাবো, একই রকম গ্রাফ পাওয়া যাবে। তো উপরের দিকে ধনাত্মক a এবং নিচের দিকে ঋণাত্মক a নেওয়া হয়েছে। এবার ডাটাগুলো আমি বসিয়ে দিই। যখন t0 তখন x0, অর্থাৎ এই বিন্দু, এই যে কালো ডট বিন্দু পাওয়া যায়। আর যখন t বাইর পর তখন এই, এবং t বাইর পরে আমরা উপর দিকে গেলে এই বিন্দু পাই। গ্রাফটা এরকম হচ্ছে। যখন t বাইর পর তখন 0, তখন এই বিন্দু, গ্রাফটা এরকম হচ্ছে। যখন t বাই 3t/4, 3t/4 এ আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটা নিচের দিকে মাইনাস মানে এই বরাবর, অর্থাৎ এরকম হচ্ছে। যখন t তখন 0, তখন গ্রাফটা এরকম। তাই আমরা সরণ সময় লেখচিত্র পেয়ে গেলাম, এবং লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি t/4 পজিশনে সর্বাধিক বিস্তার প্রাপ্ত হয়েছে এবং 3t/4 এ এখানেও সর্বাধিক বিস্তার প্রাপ্ত, তবে এটা মাইনাস। এইভাবে সরণ সময় লেখচিত্র রাখতে পারি। আসলে এই গ্রাফগুলো নিয়ে আলোচনা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রাফের দুর্বলতা আমরা প্রায়শই স্টুডেন্টের মধ্যে দেখে থাকি। আসলে এগুলো সঠিকভাবে পরিচালনা বা শেখার অভাবে এটা কিন্তু স্টুডেন্টদের কাছে বরাবরই একটি কঠিন বিষয় এসে থেকে যায়। তো আসলে বিষয়টা ততটা কঠিন নয়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সরণ সময় লেখচিত্র, এদিকে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এদিকে নিচ্ছি সময়, এটা ওয়াই অক্ষ, এদিকে নিচ্ছি আমরা সরণ। সময় সরণ লেখচিত্র। একইভাবে আমরা এর উপর ডিপেন্ড করে কিন্তু গতিশক্তি ও বিভব শক্তির লেখচিত্র করতে পারি। এবার আমরা যাব বেগ সময় লেখচিত্র। আমি এটা এখানে বুঝতে পারছি না, এইভাবেই থাকবে। আমরা এই সময়ের উপর নির্ভরশীল বেগের একটি গ্রাফ করতে চাই। দেখো এখানে আমি শিরোনাম চেঞ্জ করে দিচ্ছি, এবার বেগ সময় লেখছি। গত ক্লাসে, মানে গত ক্লাসেরও আগের ক্লাস, প্রথম ক্লাসে এই অধ্যায়ে যখন আমি নিয়েছিলাম, তখন সরণ বেগ প্রত্যেকটা সমীকরণ কিন্তু আমি প্রতিপাদন করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি বেগের সমীকরণটা লিখছি। আমরা জানি v সমান ওমেগা a cos ওমেগা t, এটা আছে বেগের সমীকরণ। প্লাস ডেল্টা আছে, আমি ডেল্টাটা নিয়ে নিই। ডেল্টা নিই বা না নিই, গ্রাফের চেহারা কিন্তু একই থাকে, গ্রাফের প্রকৃতি কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দেখো এখন আমরা কি পাবো, আমি উপরে, এখন আমি উপরে লিখছি বেগেরটা। একই গ্রাফের সবগুলো আমি সমীকরণের লেখটা নিয়ে আসতে চাচ্ছি, এখানে আমি বেগ রাখবো। দেখো এই সমীকরণটা আমরা জানি ওমেগা সমান 2/2। তাহলে এই ছোটটি যেটা আমি লিখেছি, এই ছোটটির স্থলে আমরা যদি এই মানগুলো বসাই, তাহলে বেগের জন্য আমরা একটা সারণী তৈরি করতে পারি। দেখো যদি ছোটটির স্থলে আমরা 0 বসাই, cos 0 এর মান তাহলে এখানে ওমেগা এর পাওয়া যায়। ছোটটির স্থলে যদি আমরা 0 বসাই, দেখো ছোটটি এর স্থলে যদি আমরা 0 বসাই, তাহলে পাই কি
ওমেগা এ বার cos 0 এর মান 1। এরপর দেখো যদি আমরা এখানে t/4 বসাই ছোট t স্থানে, তাহলে এখানে cos 90 এর মান কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। দেখো তোমরা t আর t কেটে যাবে, 2 আর 4 কাটলে π/2 cos 90 এর মান 0। এরপর t/2, এবার এই পয়েন্টটা বসাবো। t/2 বসালে 2 কেটে গেল, t কেটে গেল, cos 180 মান -1 মাইনাস ওমেগা। দেখো তাহলে আমরা মাইনাস ওমেগা। এরপর লক্ষ্য করো যদি আমরা এখানে ছোটটির স্থলে 3t/4 বসাই, 3t/4 তাহলে t কেটে যাবে, এখানে 3π/2 cos 270 ডিগ্রি হবে, যার মানটা আবার 0। এরপর আমরা 3t/4 এর পরে যদি t বসাই, তাহলে 360 cos 360 এর মান কত? আবার 1 হবে, ওমেগা। আমরা এইগুলো পাবো। এখন ওই লেখের উপরেই আমি বেগ সময় লেখছি, এদিকে বেগ দিকে এখন বেগ, যেখানে আমরা এ ধরেছিলাম ওই জায়গাটা এখন আমি ওমেগা লিখলাম, আর এটা মাইনাস। লক্ষণীয় বিষয় পুরো এই লাইনটা, এখন দেখো পুরো এই লাইনটা কিন্তু ওমেগা এর রেখা, আর নিচের লাইনটা হচ্ছে মাইনাস ওমেগা এর রেখা। তাহলে গ্রাফটা কি দাঁড়াচ্ছে? এখন কিন্তু নিচের এটা তো হয়ে গেছে, আগে আমরা এর সাথে ভি ড্রাগ করছি। দেখো বেগ সময় লেখছি, উপরে দুটোই সারণী থেকে আমরা এখানে বসাবো। যখন 0 তখন কিন্তু ভি ওমেগা এই। তোমরা দেখতে পাচ্ছ কোনো পয়েন্টগুলো খেয়াল করো, যদি একই গ্রাফের মধ্যে যুক্ত করার চেষ্টা করছি, বইয়ে কিন্তু এমন ভাবেই করা আছে, আলাদা করেও আমরা গ্রাফগুলো নিতে পারি, কিন্তু আমি একই গ্রাফে দেখানোর চেষ্টা করছি সময় সকল। বইয়েও দেখবা তোমরা, তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পারো অধিকাংশ বইয়ে একই সাথে কিন্তু সরণ, ত্বরণ এবং বেগের গ্রাফ রয়েছে। সেজন্য তোমরা ওইটা দেখে হয়তো অনেকে ওই গ্রাফটা দেখতে অনেকটা বিদ্যুটে এবং ভয় লাগে দেখলে, সেটা যেন তোমরা এখন শিখতে পারো। সেই জন্যই আমি একই গ্রাফের উপরে বাকিগুলো করার চেষ্টা করছি, যাতে বইয়ের মতো এরকম দেখাচ্ছে। দেখো যখন 0 নিচ্ছে আমরা সময়, তখন বেগ হচ্ছে। এখন দেখো যে নিচের এই অপশনটা কিন্তু বাদ, আমি উপরের এইটুকু নিয়ে গ্রাফ করার চেষ্টা করছি। খেয়াল করো যখন আমি এখানে t নিচ্ছি 0, তখন বেগ হচ্ছে ওমেগা, অর্থাৎ এখানে যখন t/4 তখন 0, t/4 0 মানে এই পয়েন্ট, এই গ্রাফটা কিন্তু এরকম আসছে, এরকম আসছে। যখন t/2 তখন মাইনাস ওমেগা। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা এরকম হচ্ছে, গ্রাফটা প্রকৃতি। যখন 3t/4 তখন 0, 3t/4 0 মানে এখানে। এই এরপর দেখো যখন t তখন কিন্তু ওমেগা, যখন t তখন কিন্তু ওমেগা। t ওমেগা এর বলতে আমরা বুঝতে পারছি কি এই রেখাটা, দেখো এই রেখাটা কিন্তু আমি ওমেগা এর রেখা দিয়েছি, ওমেগা এই এরকম। তাহলে তোমরা বেগের গ্রাফটা দেখতে পাচ্ছ এরকম, অর্থাৎ এটা ক্রমান্বয়ে আরো যাবে, এইভাবে চলতে থাকবে, ক্রমান্বয়ে চলতে থাকবে। বেগ সময় লেখচিত্র দেখলাম। এখন লেখচিত্র থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করতে পারছি। দেখো আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলি, আবার সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে আমরা বেগ বলি। লক্ষ্য করে দেখো যে এখানে যে ঘটনাটা ঘটছে, সাধারণ রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর সময়ের সাথে সরণ যদি বেশি হারে হয়ে থাকে, তাহলে তার বেগ বেশি হয়। কিন্তু এখানে লক্ষ্য করছি যেখানে সরণের মান সবথেকে বেশি, দেখো সরণটা যেখানে সবথেকে বেশি, সেই জায়গাটাতে কিন্তু বেগ শূন্য। তো সাধারণ গতির ক্ষেত্রে এটা বিপরীত। আবার যেখানে আমরা দেখতে পাচ্ছি সরণ নেই, সেখানে বেগের মান সর্বাধিক। তো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ গতির তুলনায় এটা একটু বৈপরীত্য হচ্ছে। তোমাদের এরকম প্রশ্ন প্রায়শই এসে থাকে, বস্তু সরণ শূন্য হলে
বেগ থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কথাটা সঠিক, যে বস্তু সরণ শূন্য হলেও তার বেগ থাকতে পারে। এখন আমরা এটা একটু বাস্তবিক অর্থে কিভাবে সম্পন্ন হয় তা দেখি। দেখো, সরণ কিন্তু সাম্যাবস্থা থেকে গণনা করা হয়। গোলকটা যখন এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হয়, সাম্যাবস্থায় আসলে তার সরণ শূন্য হয়ে যায়, কিন্তু তার গতিজড়তার কারণে সাম্যাবস্থায় বেগ এতটাই বেড়ে যায় যে সেখানে সে থামতে পারে না, তাহলে এই পাশে আবার উঠে যায় এবং ক্রমান্বয়ে এখানে বেগ শূন্য হয়ে যায়, ফলে সে নিচের দিকে আবার পড়ে যায় এবং সাম্যাবস্থায় বিবিধিতে গিয়ে তার বেগ গতিজড়তার জন্য আবার অনেক বেড়ে যায়, ফলে সে থামতে না পেরে আবার সি বিন্দুর দিকে ধাবিত হয়। এভাবে ক্রমান্বয়ে সে কিন্তু বিভিন্ন অতিক্রমের সময় তার সর্বাধিক বেগ নিয়ে এই বিবিধিকে অতিক্রম করে। কিন্তু সাম্যাবস্থায় আমরা জানি সর্বশূন্য হয়ে যাচ্ছে, তবু দেখো বেগ থেকে যাচ্ছে। কিন্তু সাধারণ গতির ক্ষেত্রে আমরা জানি বস্তু যদি সর্বশূন্য হয় তাহলে বেগ সাধারণত থাকে না, অর্থাৎ রৈখিক গতিতে। কিন্তু এখানে আমরা ব্যতিক্রম লক্ষ্য করছি। একইভাবে ত্বরণের সাথে সম্পর্কটাও এরকম। তো আগামী দিন আমি তোমাদের ত্বরণ এবং সরণের গ্রাফ চিত্র একসাথে দেখাবো এবং সময়ের সাথে ত্বরণের গ্রাফটা একসাথে দেখাবো। আজকের মতো আমি এই পর্যন্তই শেষ করছি। তোমরা আশা করি আগামী দিন আবার উপস্থিত থাকবে এবং সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। কোথায়